তার লোকেশন বিভিন্ন জায়গায়, কোথাও ধামরাই, কোথাও কখনো আশুলিয়া, কখনো সাভারে। আগুনে কোনো চিহ্ন ছিল না। বয়স তার কম হলেও তার আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, কান্নাকাটি দিয়ে আমাদের মিসলিড করেছে। দর্শক, পৃথিবীতে সবচাইতে আপন কারা? উত্তর অবশ্যই মা বাবা। সুন্দরের পৃথিবীর সবচাইতে সুন্দর সম্পর্ক কি কখনো অসুন্দর হতে পারে? অধিকাংশ ক্ষেত্রেই উত্তর অবশ্যই না। খুব 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 কম ক্ষেত্রে কিছু কিছু ঘটনা আমাদেরকে মানুষ হিসেবে লজ্জিত করে। ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভাদাইল এলাকারই ছেলে হিমেলের দিন কাটছিল মা ও বাবা মিজানুর রহমান বাচ্চুর সাথে সুখে শান্তিতে। কিন্তু হঠাৎই ছন্দপতন। যে কোনো এক কারণে বাবা বাচ্চু ডিভোর্স করেন হিমেলের মাকে। এরপর আরও 3 বিয়ে ও 2টি ডিভোর্স করেন হিমেলের বাবা। শুরু থেকেই বাবার সাথে বসবাস করা হিমেল গিয়ে পড়েন বাবার চতুর্থ স্ত্রী স্বপ্না বেগমের সংসারে। তার সংসারে হিমেল বাবার একমাত্র ছেলে সন্তান। তার আছে আরও 2 বোন, যদিও তারা ভিন্ন ভিন্ন সংসারের। ভালো মন্দ মিলিয়ে দিন কাটতে থাকা হিমেলের জীবনে আরেকটি ধাক্কা এলো চলতি বছরের 12 সেপ্টেম্বর তারিখে। ওই দিন সকালে স্বপ্না বেগম তার 4 বছরের কন্যাকে নিয়ে স্কুলে গেলে 2জন ব্যক্তি প্রবেশ করেন ঘুমন্ত বাচ্চুর কক্ষে। একজন বাচ্চুর মাথার কাছে গিয়ে বসেন, আরেকজন দাঁড়ান বাচ্চুর পায়ের কাছে। একজন একটি হাতুড়ি বের করে কষে 2টো বাড়ি দেন বাচ্চুর মাথায়, অন্যজন জাপটে ধরেন বাচ্চুর পা। মাথায় গভীর ক্ষত নিয়েও উঠে আঘাত আটকানোর চেষ্টা করতে থাকেন বাচ্চু। অবস্থার সুবিধার নয় দেখে অন্যজন এগিয়ে এসে বাচ্চুর মাথার কাছে ঢাকা বালিশ দিয়ে তার মুখ চেপে ধরেন, শ্বাসরোধ করে হত্যা করেন বাচ্চুকে। এরপর ওই 2জন অপেক্ষা করতে থাকেন স্বপ্না বেগম এবং তার 4 বছরের সন্তান জান্নাতুল ফেরদৌসের জন্য। বেলা 11টার কাছাকাছি সময় স্কুল থেকে তারা 2জন ফেরত আসলে একজন পেছন থেকে এসে মুখ চেপে জাপটে ধরেন স্বপ্না বেগমকে, টেনে হিসেবে নিয়ে যান তাদের শোয়ার ঘরে। বিছানায় ফেলে শ্বাসরোধ করে হত্যা করেন স্বপ্না বেগমকে। ভয়ে চিৎকার দিয়ে উঠলে শ্বাসরোধ করে হত্যা করেন 4 বছরের জান্নাতুলকেও। এরপর পুরো রুমে কেরোসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেন তারা। পরিকল্পনা হলো তারা নিজেরাই আগুন ধরিয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন অথবা নিছক দুর্ঘটনা এই গল্প সাজানোর। পরিকল্পনা অনুযায়ী আগুন ধরিয়ে তারা বাইরে বেরিয়ে যান। আর এর আগে একটি ধারালো শক্ত কেঁচি দিয়ে খুঁচিয়ে বাচ্চাদের শোবার ঘরের টিনের দরজায় এমনভাবে একটি ছিদ্র করেন যেন দরজা বাইরে থেকে খুলতে এবং বন্ধ করতে পারা যায়। আগুনের সৃষ্ট ধোঁয়ার পরিমাণ বেড়ে গেলে ধোঁয়া দেখে উঠে আসেন ভবনের বাসিন্দা ও আশপাশের মানুষ। আগুন ধরা দিছে, দরজা জানলা তো সব বন্ধ, নিচ দিয়ে ধোঁয়া বাড়াইছে, পরে বাচ্চা ছেলেটা উঠছে। দাদা ভেঙে ভিতরে খালি ধোঁয়া কিছু দেখা যায় না। দেখি যে 3জনই বিছানার উপর শুয়ে আছে। এলাকাবাসী খবর দেন আশুলিয়া থানা পুলিশকে। খবর পেয়ে ছায়া তদন্ত করতে ঘটনাস্থলে হাজির হয় ঢাকা জেলা পিবিআই এর একটি চৌকস দল। যে 3জন খুন হয়েছেন অথবা আত্মহত্যা করেছেন, একটি দুর্ঘটনাও হতে পারে। তো তারই প্রেক্ষিতে আমরা আমাদের টিম পাঠাই, আমাদের টিম গিয়ে ওইখানে কাজ করতে থাকে। আমরা বিভিন্ন ডিজিটাল এভিডেন্স সংগ্রহ করি এবং ম্যানুয়ালি আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি। এলাকাবাসীর মতো পুলিশও ঘটনাটিকে আত্মহত্যা মানলেও বিষয়টি যে আত্মহত্যা না বরং হত্যাকাণ্ড সে বিষয়ে একটি প্রবল সন্দেহ কাজ করছিল পিবিআই এর তদন্ত কর্মকর্তার মনে। প্রথম যে এটা আমাদের কাছে কাজ করে যে একটি লাশ যদি তাদের ভিতরে কনফ্লিক্টের কারণে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে লাশটা অবশ্যই এলোমেলো অবস্থায় থাকার কথা। 3টা ডেড বডি একই অবস্থায় স্বামী স্ত্রী যেভাবে ঘুমিয়ে থাকে বাচ্চা কাছে নিয়ে, এভাবেও কখনোই থাকার কথা না। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নিহত স্বপ্না বেগমের বোন লাবণ্য আক্তার। তার এবং হিমেলের কান্নায় ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। সেপ্টেম্বরের 12 তারিখে দুপুর 1টা বাজে আমার ফোন গেছে যে আপনার বোনের বাড়িতে আগুন লাগছে, আপনারা আসেন। মোটরসাইকেল করে আমরা চলে আসছি। যখন দেখছি তখন আমি শরীরে কোনো চিহ্ন দেখতেছিলাম না, যে ওদের যে আগুন লাগছে আগুনে কোনো চিহ্ন ছিল না।
মরদেহ পোস্টমর্টেমের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হিমেলকে সাথে নিয়ে স্বপ্না বেগমের বোন লাবণ্য আক্তার যান আশুলিয়া থানায়। সেখানে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু হয়। পোস্টমর্টমে নিতে নিতে রাতে এখান থেকে 10টা সাড়ে 10টার উপরে গেছে। তখন আমরা থানায় গেছি, আমাদের পক্ষের লোকজন নিছে, আর হিমেলের ফুফুরা ছিল, হিমেলের মাও সাথে গেছে ওই দিন রাত্রে। পরে পুলিশ আমাদের কাছেও জিজ্ঞাসাবাদ করছে যে কিভাবে কি হয়েছে। আমরা বলছি, পরে হিমেল যেহেতু এই বাসায় ছিল ওর কাছেও জিজ্ঞাসাবাদ করছে। তখন হিমেল ওই সময় বলে নাই, কিন্তু পাশের রুমে একটা ভাড়াটে ছিল, সে বলছে একটা ভাড়াটে ছিল ওইখানে, তা ওই ছেলেটা তো চলে গেছে। সউদ্যোগে মামলার তদন্তভার গ্রহণ করে পিবিআই। ঘটনার একদিন পরে অর্থাৎ 12 তারিখে ঘটনা, 12ই সেপ্টেম্বরের ঘটনা, 13ই সেপ্টেম্বরে ভিকটিমের প্রথম পক্ষের সন্তান এবং ভিকটিমের বর্তমান স্ত্রীর বোন এই দুইজন থানায় গিয়ে মামলা দায়ের করেন, অভিযোগ দায়ের করেন। তদন্তভার গ্রহণ করে স্বভাবসুলভভাবেই প্রযুক্তির সাহায্য নেয় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ঢাকা জেলা। মোবাইলের যে নাম্বার, এই নাম্বার নিয়ে আমরা কাজ করতে থাকি। এই ফোনটায় সে কখনো সিম ইউজ করে নাই, শুধু নেটে সে করতো, এবং তার লোকেশন ট্রেস করছি আমরা। আসলে ওই যে যখন ফোনটা চালু থাকে বিভিন্ন অপারেটরের যে SMS-গুলো ঢোকে এটার মাধ্যমে। এরপর চলতে থাকে তদন্ত ও আসামি ধরার প্রক্রিয়া। ভিকটিমের যেহেতু একাধিক পক্ষ ছিল, এদের সবাইকে এবং এই বাসায় ভাড়াটিয়াদের মধ্যে কারা মিসিং আছে আমরা সবাইকে সন্দেহ তালিকা রাখি। 30 থেকে 40 জন মানুষের ডিজিটাল ডিভাইসের বিভিন্ন বিষয় আমাদেরকে খোঁজ করতে হয়েছে। ঘটনা আরও অনেক রয়েছে বাকি। পরবর্তী ঘটনাগুলো আপনার মনকে ক্রমাগত ধাক্কা দিতে থাকবে। ঘটনাগুলো বোঝাতে একটু পেছনে যেতে চাই। এবার গল্পে আরেক ব্যক্তির ঘটনা বলতে চাই। বাচ্চুর ছোট মেয়ে জান্নাতুলের জন্মের পর স্বাভাবিকভাবেই তার পেছনে অনেক বেশি সময় ব্যয় করছিলেন হিমেলের সৎমা স্বপ্না বেগম। ফলে সংসারে লেগে থাকতো নানা ঝুট ঝামেলা। তখন বাচ্চু তার ব্যবসা দেখাশোনার জন্য বাসায় নিয়ে আসেন পূর্ব পরিচিত বন্ধু তারেককে, যিনি থাকা খাওয়া দুটোই করতেন বাচ্চুর পরিবারের সাথেই। 12 সেপ্টেম্বর ঘটনার পর পিবিআই তদন্তে এসে দেখতে পায় বাচ্চুর শয়নকক্ষের আলমারি খুবই আগোছালো ছিল, অর্থাৎ কিছু লুট হওয়ার লক্ষণও দেখা যাচ্ছিল ঘটনাস্থলে। শুরু থেকে অনেককেই সন্দেহের তালিকায় রাখলেও ধীরে ধীরে তালিকা ছোট হতে থাকে পিবিআই এর। ছোট তালিকায় প্রধান সন্দেহভাজন তরিকুল ইসলাম তারেকের পাশাপাশি নিহত বাচ্চুর প্রথম সন্তান হিমেলকেও বিশেষভাবে সন্দেহের তালিকায় আনে পিবিআই। দাফনের পরপরই আমরা যেহেতু ফলো করছিলাম যে আমরা ওই ফ্যামিলি মেম্বার যে 3 জন মারা গিয়েছেন তারা তো আসেনি, পাশাপাশি তার প্রথম পক্ষের সন্তান আর ওই তারেক ওরফে হৃদয়, ওনারা 2 জন ওই বাসায় থাকতেন। আর প্রতিবেশী ছিল, ভাড়াটে ছিল। আমরা সবার উপরে নজরদারি রাখছিলাম। ডাউট করেছি খুব গোপনে, কারণ আমরা বললে তখন রিয়াকশন আসতো, আত্মীয়স্বজন কিন্তু তখন এটা বিশ্বাস করছিল না। একটি সময় আমাদের যখন সন্দেহ হয় তখন আমি আমার টিম মেম্বারদের নির্দেশনা দিই যে আপনারা যারা যারা আছে এই ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সবাইকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন। কিন্তু আসেন না তারা, চলে যান আত্মগোপনে। তাই বাধ্য হয়ে প্রযুক্তির সহায়তা নিয়ে খোঁজা শুরু হয় এ দুই সন্দেহভাজনকে। তার লোকেশন বিভিন্ন জায়গায়, কোথাও ধামরাই, কোথাও কখনো আশুলিয়া, কখনো সাভারে। তো সেই হিসাবে আমরা প্রথম তারেককে নিয়েই আমরা আগাইতে থাকি। বিভিন্ন জেলায় ঘুরে অবশেষে ঢাকা জেলার নবাবগঞ্জ থেকে তারেককে গ্রেফতার করতে সক্ষম হয় পিবিআই। আমাদের এই 1 নম্বর আসামিকে ধরতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। আমরা বলেছি 3-4 জেলায় আমরা একাধিকবার অভিযান পরিচালনা করেছি এবং আমাদের কনফার্ম করাই কিন্তু ছিল, চ্যালেঞ্জ ছিল যে আসলে কারা মার্ডারার। হাজীগঞ্জের বলাখালা যাই, ওখানে একটা বাসা ভাড়া নেওয়ার জন্য ওনারা একটা ওই বাড়ির মালিককে ওনারা ফোন দিয়েছিলেন। যেহেতু 5-7 দিন হয়ে গিয়েছিল, মালিকের বিষয়টি মনে ছিল না। পরে একাধিকবার তাকে কথা বলার পরে কথা বলতে বলতে তখন এক পর্যায়ে বলে যে হ্যাঁ, একটা ছেলে এবং একটা মেয়ে আমার বাসায় এসেছিলো বাসা ভাড়া নেওয়ার জন্য। তো তার বাসায় আমরা সিসি ক্যামেরা চেক করার পরে দেখি যে হ্যাঁ, ইনি তারেক, কিন্তু সে আমাদের উপস্থিতি টের পেয়ে সে ওখান থেকে নারায়ণগঞ্জে চলে আসে। নারায়ণগঞ্জ থেকে সে মুন্সিগঞ্জে আসে। মুন্সিগঞ্জ থেকে আসার পরে তারপরে সে ঢাকা জেলার নবাবগঞ্জ থানাধীন একটি জায়গা থেকে তাকে আমরা অ্যারেস্ট করতে সমর্থ হই। অবশেষে সত্য উগরে দেন তারেক, বলেন এক রোমহর্ষক ঘটনা। জানান হিমেলের সাথে হিমেলের বাবা ও সৎমায়ের তিক্ততা এমন পর্যায়ে পৌঁছে যেখানে হিমেলকে আর সহ্যই করতে পারছিলেন না দুজনের কেউই।
প্রথম থেকেই পরিবার থেকে সরিয়ে দিতে চাওয়া হিমেলকে এবার দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা আটেন হিমেলের সৎমা স্বপ্না বেগম। বোঝাতে সক্ষম হন স্বামী অর্থাৎ হিমেলের জন্মদাতা পিতা বাচ্চুকে। যা শুনলেন তা নিয়ে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে থাকলেও সবার প্রথমে চমকে যায় পিবিআই। এও কি সম্ভব? পরিকল্পনা অনুযায়ী এবার হিমেলকে হত্যার জন্য একজন কিলার ভাড়া করেন হিমেলের জন্মদাতা পিতা বাচ্চু। তোলেন নিজ বালিকীয় ভবনের ৪র্থ তলায়, যেখানে তারা থাকতেন সেখানকার এক রুমে। অর্থাৎ যাকে হত্যা করা হবে এবং যাকে দিয়ে হত্যা করানো হবে তাদের দুজনকে রাখা হলো পাশাপাশি। ওই ভাড়াটে ব্যক্তি ছিলেন তরিকুল ইসলাম তারেক। পরিকল্পনা হলো এভাবে থাকতে থাকতেই কোনো এক সময় সুযোগ বুঝে তারেক হত্যা করবেন হিমেলকে। কিন্তু দিন যেতে লাগলেও তেমন সুযোগ না পাওয়ায় বাচ্চু এবং তারেক মিলে পরিকল্পনা করেন হিমেলকে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার। তারা ভাবেন তারেক হিমেলকে নিয়ে মোটরসাইকেল যোগে বাইরে যাবেন এবং কোনো একটি দুর্ঘটনা ঘটাবেন। এমনভাবেই দুর্ঘটনা ঘটাবেন যেটা হবে প্রাণঘাতী এবং তাতে মৃত্যুবরণ করবেন হিমেল। কিন্তু পুরোটাই দেখা যাবে দুর্ঘটনা। কিন্তু আগের মতো এবারও পরিকল্পনা মোতাবেক যেন চলছিল না কিছুই। একদিন হিমেলের বাবা হিমেলকে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য পাঠান বিদ্যুৎ অফিসে। এ ফাঁকে তারেককে বোঝাতে থাকেন হিমেলকে দ্রুত দুনিয়া থেকে সরিয়ে দেওয়াটা কতটা জরুরি। কিন্তু দ্রুত বাসায় ফিরে আসা হিমেল শুনতে পান সব কথাই। মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তার। এ কি শুনছেন তিনি? তার পিতাই তাকে মেরে ফেলতে চান। নিজের কানকে বিশ্বাস করাতে পারেন না তিনি। অনেক ভেবেচিন্তে রাতে মুখোমুখি হন তারেকের। জানান তারেক এবং বাচ্চুর কথোপকথন শুনে ফেলেছেন তিনি। চান প্রাণ ভিক্ষা। একথা শুনে চমকে যান তারেক। পরিকল্পনা ফাঁস হয়েছে জেনে এখনই কি বাস্তবায়ন করবেন তাদের পরিকল্পনা, নাকি হাঁটবেন ভিন্ন কোনো রাস্তায়? এরই মাঝে তারেক বের করেন একটি হাতুড়ি। কিন্তু এ কি? হিমেলের দিকে হাতুড়িটি এগিয়ে দিয়ে ক্ষমা চান তারেক। বলেন প্রাণে মারবেন না তাকে, কিন্তু হুঁশিয়ারি দেন তিনি না মারলেও অন্য কেউ পেয়ে যাবে খুনের দায়িত্ব। কারণ খুন করাতে চাওয়া ব্যক্তিরা ছাড়বেন না হিমেলকে। উত্তর যেন রেডি ছিল হিমেলের। বললেন বেশি টাকা দেওয়ার ব্যবস্থা করবেন তিনি। কিছুটা ভেবে রাজি হয়ে যান তারেক। দুজনে মিলে পরিকল্পনা করেন বাঁচার এবং মারার। হিমেল কী করে তারেকের সঙ্গে বসে প্ল্যান করে এবং তাকে একটু বেশি লোভ দেখিয়ে যে আমার বাবার যে টাকা আছে নগদ টাকা আলমিরাতে, আমার মায়ের যে গহনা আছে সব তোমাকে দিয়ে দেবো, তুমি আমাকে হেল্প করো। এইভাবে মানে ঘটনাটি উল্টে যায়। দর্শক ঠিকই শুনেছেন, পুরো ঘটনার একটি ইউটার্নিটি। এবার তারা পরিকল্পনা করেন কিভাবে বাঁচিয়ে রাখা হবে হিমেলকে আর হত্যা করা হবে হত্যার নির্দেশদাতাদের। যেহেতু জবানবন্দিতে হিমেলের নাম চলেই আসে, তাই এবার পিবিআই খুঁজতে থাকে জন্মদাতা পিতা হত্যায় অন্যতম সন্দেহভাজন হিমেলকে। আটক করে নিশ্চিত হতে চান তার সম্পৃক্ততার বিষয়ে। আমরা যখন পুলিশ রিমান্ডে নিয়ে আসার পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে উনি বলেন যে হ্যাঁ ঘটনা সে ঘটিয়েছে এবং ঘটনার সাথে হিমেলও জড়িত। যখন এই নিউজটি জানাজানি হয়ে যায় তখন হিমেল একেবারেই হাইড আউট করে। হিমেল কোনোভাবেই কারোর টাচেই ছিল না। হিমেলকে ধরতেও আমাদের অনেক কষ্ট হয়। অবশেষে তারেককে গ্রেফতারের প্রায় 20 দিন পর পিবিআই গ্রেফতার করতে সক্ষম হয় হিমেলকে। তারেককে ধরবার বেশ কিছুদিন পরে 4 তারিখ আর 24 তারিখ 4/10-এ ধরি আমরা তারেককে, আর হিমেলকে ধরি আমরা 24/10-এ। বেশ কিছুদিন পেরিয়ে যায়, তারপর আমরা তাকে গ্রেফতার করতে সমর্থ হই। পিবিআই শুরু থেকে অন্যান্য অনেকের মধ্যে এ দুজনকেও সন্দেহ করেছিল, তাই তথ্য প্রমাণ সাপেক্ষে সহজেই বিশ্বাস করেন তারা। উদ্ধার করেন যাবতীয় আলামত। দুজনের স্বীকারোক্তি পাই, আমরা নিজেরাও এগুলো যাচাই বাছাই করি। এরপরে হত্যাকাণ্ডে সংঘটিত করতে যে সমস্ত জিনিস ব্যবহার করেছিল, হাতুড়ি, তারপরে সিজার, ডল, এই সবগুলো আমরা উদ্ধার করি। উদ্ধার করে আমরা ম্যাচ করার পরে কনফার্ম হয় যে এই হত্যাকাণ্ডটি তারাই করেছে। কিন্তু আত্মীয় স্বজন এবং প্রতিবেশী তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা।
কারণ সবচেয়ে বেশি তো কান্নাকাটি করেছিল হিমেল নিজেই, এমনকি মামলাও করতে গিয়েছিল বাদীর সাথে। কি করছে না না করছে আমরা জানি যে এই ছাড়া এই কাম করতে পারে না। বুঝই না কিছু, এখন শুনি বলে ওইটি করছে, এখন কি আল্লাহ জানে, আমি তো জানছি। আর হিমেল যে মারছে এটা তো আর আমরা জানি না। সন্তান কখনো বাপেরা মারে না, এটা আমার ভিতরে এখনো বিশ্বাস হয় না। হত্যাকাণ্ড ঘটানোর পর নানাভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল এই দুই হত্যাকারী। হিমেলের সাথে কথাবার্তা বলে আমাদের কাছে তো অবশ্যই এরকম কোনো কিছু মনে হয়নি, মানে হিমেল তো প্রচণ্ড কান্নাকাটি করেছে। এই ঘটনাটিকে অন্যদিকে মোড় নেওয়ানোর জন্য বা অন্যদিকে প্রভাবিত করবার জন্য একটি প্লট সাজানো হয়েছিল। বয়স তার কম হলেও তার আবেগ দিয়ে, ইমোশন দিয়ে, কান্নাকাটি দিয়ে আমাদের মিসলিড করেছে। যদিও পূর্বের কোনো ধরনের অপরাধের রেকর্ডই নেই তাদের কারো নামেই। এরা যারা অপরাধ করেছে এরা কিন্তু হ্যাবিচুয়াল অফেন্ডার না, এটা হচ্ছে হিট অফ দ্য মোমেন্ট তারা প্ল্যান করেছে এবং ছেলেটি মনে করেছিল যে তাকে হত্যা করে ফেলবে, সুতরাং তার একটা কিছু করা দরকার। এবং সে তো একেবারে ইনোসেন্ট টাইপ, ইতিপূর্বে তার কোনো ক্রাইম রেকর্ড নেই। সে ভয় থেকে এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে যে আমাকে মেরে ফেলবে, তাহলে আমার তো একটা কিছু করতে হবে। তাই অল্প সময়ের মধ্যেই রহস্য উদ্ঘাটনে সন্তুষ্টির কথা জানান তিনি। ভিতরে আগুন দেওয়া হয়েছে, দরজাটির ভিতর মানে বাইরে এসে মানে কায়দা করে দরজাটি বন্ধ করে দেওয়া হয়েছে, ভিতর থেকে সিটকারি বন্ধ করে দেওয়া হয়েছে। এই সব কিছু মিলে কিন্তু এটা একটি চ্যালেঞ্জ ছিল। মানে তারা প্ল্যান করেছে একটা ইনোসেন্ট ছেলেকে হত্যা করবে শুধুমাত্র শেয়ারের জন্য, সম্পদের শেয়ারের জন্য, কিন্তু উল্টা তারাই ভিকটিম হয়ে যায়। বললেন এই যেন অপরের জন্য খোঁড়া গর্তে নিজেরই পড়ে যাওয়া। দর্শক, প্রত্যেকটি ঘটনাই শিক্ষণীয়। শিক্ষা নেওয়ার আছে এবারের ঘটনা থেকেও। সে শিক্ষা আমরা গ্রহণ করলে, সচেতন হলে নিরাপদে থাকব প্রত্যেকেই। এবারের ঘটনায় হিমেলকে মারতে চেয়ে মরতে হলো দুজনকে। সাথে নিয়ে গেলেন নিষ্পাপ 4 বছরের একটি শিশুকে, যে শিশুটি এই অপতৎপরতার বিন্দু বিসর্গ জানত না। আর হিমেল তিনি বাঁচতে গিয়ে মারলেন মোট 3 জনকে। আর এখন যেভাবে বেঁচে আছেন সেটাকে কি বেঁচে থাকা বলে কিনা, সে সিদ্ধান্ত দর্শক আপনার।